রাজদীপ চ্যাটার্জি নিপুণকে ঘুষ দিয়ে তাকে গাড়ি চাপা দিয়ে শেষ করতে বলে বিদ্যাকে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো বিদ্যার শেষ করার জন্য কাশ্যপ ও রাজদীপ একত্রিত হয় এবং নিপুণকে দায়িত্ব দেয় বিদ্যাকে মাঝ রাস্তার ভিতরে শেষ করতে। তাকে 10 লাখ টাকাও দেওয়া হয়। নিপুণ বলে কাজটা হয়ে যাবে, চিন্তা করো না। বিদ্যা সমস্ত কাজকর্ম শেষ করে সে যখন তার হোস্টেলের দিকে বার হয়, সে প্রত্যেকটা মুহূর্ত ভাবতে থাকে রীতের কথা। রীতের সাথে প্রত্যেকটা সময় সে ভাবনা চিন্তায় একটা যেন অঘোর চিন্তায় চলতে থাকে। পিছু করতে থাকে তার যমশত্রু নিপুণ। নিপুণ বিদ্যাকে বলে, আজ তোর মৃত্যুর দিবস বলেই পিছন থেকে তার একটা গাড়ি সে ধাক্কা মারে। নিপুণের গাড়ি সঙ্গে সঙ্গে মারার কারণে বিদ্যা মাটিতে লটিয়ে পড়ে। তার গাড়ি সে একদম অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে। দুর্দেশে সব লোকজন তাকে দেখে চলে যায়। নিপুণ দেখতে আসে বিদ্যা আছে কি নাকি শেষ হয়ে গেছে। তাকে নড়িয়ে চড়িয়ে দেখে সে আর কোনো কথার সারসমটা দিচ্ছে না। নিপুণ তখন সেখান থেকে পালিয়ে যায় এবং রীত বিদ্যাকে খুঁজে না পাওয়ার কারণে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হোস্টেলের দিকে। সেই হোস্টেলে যেতে যেতে সে বারবারই বিদ্যাকে খোঁজার চেষ্টা করে এবং রাত হয়ে যেতে থাকে ক্রমশ। সে এগোতে থাকেই রাস্তার মধ্যবর্তী স্থানে সে দেখতে পায় তার স্ত্রীর মতো কেউ একজন মাটিতে লটিয়ে পড়েছে। সে বলতে থাকে, এ কী অবস্থা, কে মহিলাটি পড়ে রয়েছে? তখনই কাছে গিয়ে দেখে তার মুখটা, সে তো বিদ্যা ব্যানার্জি। তখনই বলে, তোমার একই অবস্থা বিদ্যা, তোমাকে কে করছে? বিদ্যা তখন কোনো কিছু বলার সেই পরিস্থিতি থাকে না। তার হাত আস্তে আস্তে নড়তে থাকে এবং সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিয়ে বিদ্যাকে হসপিটালের দিকে রওনা দেয় এবং বলে, তোমার কিচ্ছু হবে না, আমি আছি, তোমার ভালোবাসা রীত তোমার সঙ্গে আছে। কিন্তু বেঁচে থাকতে বিদ্যার কিছু হওয়া ইম্পসিবল। তারপর রীত তাকে নিয়ে চলে যায় ডক্টরের চেম্বারে। সেখানে হসপিটালে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করিয়ে দেয় রীত এবং বলে, এ কী অবস্থা, ইনি তো আগেই কদিন রিলিজ হলো হসপিটাল থেকে, এখন আবার? তখন ডক্টরকে বলে, উনি ভালো কর্মকাণ্ড করে, তাই ওনাকে মারার জন্য আমার বাবা ও সারা পৃথিবী ব্যস্ত হয়ে আছে। তখনই ডক্টর বলে, সেটা তো বুঝলাম, কিন্তু এই মেয়েটি এমন অবস্থার মধ্যে দিয়ে বারবারই চলতে থাকলে এ কিন্তু মেন্টালি ট্রমার মধ্যে চলে যেতে পারে। তখন হৃদ বলে, না ডক্টরবাবু, ওর কোনো কিছু হতে পারে না। ও একজন খুব শক্তিশালী মেয়ে, যে নিজের হার কোনো দিন মানতে পারে না। আর আমি বিশ্বাস করি আমার বিদ্যার কোনো কিছু হতে পারে না। তারপরেই আমরা দেখব দেখানো নিপুণ মল্লিককে। নিপুণ চলে যায় কাশ্যপ ব্যানার্জি ও রাজদীপের সেই ডেরায়। তারা হোস্টেলে বসে কথাবার্তা বলতে থাকে। নিপুণ দরজা খুলে এসে বলে, মিশন সাকসেসফুল। তখন নিপুণকে সঙ্গে সঙ্গে হাক করে নেয় রাজদীপ চ্যাটার্জি। সে বলে, বাহ, শুনেও খুশি হলাম এত তাড়াতাড়ি তুমি কাজটি শেষ করলে। তোমার এই কাজটায় আমি প্রথম খুব খুশি হয়েছি। তুমি এখন বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকো, বাইরে বার হও না, কারণ এই জিনিসটার পরে আমার ছেলে পাগল হয়ে যাবে। তার স্ত্রীর ক্ষতি সে কোনোভাবেই মানতে পারবে না। তখন নিপুণ বলে, কিচ্ছু লাগবে না বস, আমি আছি তো স্যার, সব ঠিক হয়ে যাবে। এসব কিছু করে ওরা কিচ্ছু পাবে না। বিদ্যার যা অবস্থা আমি যা বুঝলাম, তাতে বিদ্যা ফিরে আসা ইম্পসিবল। বিদ্যার কোনো প্লেসই নেই রিটার্ন কাম ব্যাক করার। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, আমার বাড়িতে গিয়ে আমাকে বরণ করিয়েছিল। মেয়েটা স্পর্ধা আছে মায়েরই, ঠিক প্ল্যানে প্ল্যানে সব কিছু করেছিল, কিন্তু তার প্ল্যান অবশেষে বাজিমাতকে করলো এই রাজদীপ চ্যাটার্জি। তাকে হারিয়ে সবার সামনে আমি দেখিয়ে দিয়েছি এতটা সহজ নয় আমার সাথে লড়াই করা। বারবার আমার সাথে চালাকি করেছে মেয়েটি, কিন্তু এবার আমি বাজিমাত করেছি। সবসময় কেউ ভেবে নিয়েছে নিজেই কেসটা জিতে যাবে, না, তা হবে না। কেস আমি জিতব, আর খেলাটা আমার। এই কলেজ, এই হোস্টেল সব আমারই সামনে আছে। টাকা থাকলেই সব পাওয়া যায়, সেটা বিদ্যা বিশ্বাস করতো না, আজ সেটা সম্পূর্ণ করে দেখিয়েছে। জীবনটাই চলে গেল মেয়েটার। তারপরেই কাশ্যপ বলে, সব ঠিক ছিল, কিন্তু এই কাজটা আমার মনে হয় কোনো একটা জায়গায় আমরা ভুল করেছি। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, কিসের ভুল? তোমার দ্বিতীয় মেয়ে তো আছে, সে আমার বাড়ির বৌমা হবে। তার স্বপ্ন ভেঙে দিয়েছিল বিদ্যা। বিদ্যা আমার বাড়িতে ঢুকে সব কিছু গ্রাস করে নিয়েছিল, তাই ফাগুনও চাইতো বিদ্যা না থাকুক। তোমাদের সেই স্বপ্ন আমি নিজে হাতে পূরণ করে দিয়েছি। এই জিনিসটা দেখে তুমি খুশি হবে তা কি না ভাবনা চিন্তা করছো? তখনই কাশ্যপ বলে,
আর যাই হোক, ওটা আমারও মেয়ে ছিল। কোনো একটা জায়গায় গিয়ে আমার কষ্ট তোকে এই পর্যায়ে দেখে আর কি করব বলুন তো? এটা বিজনেস, এখন কিছু করারও নেই। তারপর রাজদীপ বলে, আপনার মেয়েকে আমার বাড়িতে পাঠান, সাজিয়ে গুছিয়ে আমি নিজে আবার বরণ করে বাড়িতে ঢুকিয়ে নেবো। আরিত তাকে ঠিক ম্যানেজ করে নেবো, চিন্তা করতে হবে না, আমাকে নিয়ে সবটা আমি ম্যানেজ করার জন্য আছি। তারপরেই আমাদের বরিত কান্নাকাটি করে তার স্ত্রীর জন্য এবং ভগবানের কাছে অনুরোধ করে, যদি তার স্ত্রী সুস্থ হয়ে যায় সে নিজে দণ্ডি কাটবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। তারপরে হোস্টেলে কল যায় এবং তারা জানতে পারে বিদ্যার এই অবস্থা। পুরো হোস্টেলের সমস্ত ছেলেমেয়েরা এসে উপস্থিত হয় সেই হসপিটালের দ্বারগড়ায় এবং রাজদীপ চ্যাটার্জি হাসতে থাকে এবং বলে, খেলাটা খুব শীঘ্র শেষ হয়ে গেল। সব মেনে নিচ্ছিলাম, ধীরে ধীরে আমার বাড়িতে গিয়ে আমাকে ছোটো করাটা আমি কোনো একটা জায়গায় গিয়ে মেনে নিতে পারছিলাম না। ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছি এই নোংরা খেলায় আমার সাথে না লাভতে, কিন্তু ও কি আর শুনতে চায়? ও বারবারই আমার সাথেই যুদ্ধে লেগে পড়েছে। ভেবেছে আমি খুব সহজে হার মেনে নিচ্ছি, এর মানে এই নয় যে আমি ল্যাজ গুটিয়ে বসে আছি। আমি অপেক্ষা গুনছিলাম সময় কখন সবটা শেষ হবে, আর সুযোগ আমি পেয়েছি, আঘাত করে দিয়েছি। বিদ্যা, এবার উঠে দাঁড়িয়ে তুমি দেখাও আমাকে তোমার কতটুকুনি পাওয়ার।